ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট বেঙ্গলি সাজেশন 2022, অর্থাৎ দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বেঙ্গলি সাজেশন উইথ কোশ্চেন পেপার উত্তর সহ আমি আলোচনা করছি বন্ধুরা। তাই অবশ্যই এই ভিডিওটি দেখতেই হবে। এটি কিন্তু তোমরা কমপ্লিট করতে পারলে 100% কমন এখান থেকে পেয়ে যাবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নেব বহুরূপী গল্প থেকে। বহুরূপী গল্প, লেখক সুবোধ ঘোষ। প্রথম প্রশ্ন, 1-1 শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে? কাণ্ডটি কোথায় হয়েছিল? কাণ্ডটি ঘটেছিল জগদীশ বাবুর বাড়িতে। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী সারা বছরে শুধু একটি মাত্র হরিতকি খান। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। সন্ন্যাসী সারা বছরে শুধুমাত্র একটি হরিতকি খান। 3 নম্বর প্রশ্ন, আক্ষেপ করেন হরিদা, এটা কিসে আক্ষেপ করেন? গ সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার জন্য। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, জগদীশ বাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকা ফেলে দিয়েছিলেন? উত্তর 100 টাকা। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, হরিদা পেশায় ছিলেন অপশন খ বহুরূপী। হরিদা পেশায় ছিলেন বহুরূপী। 6 নম্বর প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্য দিকে যাও, এটি কে বলেছিল? অপশন ক কাশীনাথ, বাস ড্রাইভার কাশীনাথ বলেছিল। 7 নম্বর প্রশ্ন, সেদিন হরিদার রোজগার বন্ধ হয়নি, সেদিন হরিদা কি সেজে রোজগার করেছিল? উত্তর অপশন খ বাইজির ছদ্মবেশে, বাইজির ছদ্মবেশ নিয়েছিল। 8 নম্বর প্রশ্ন, বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল, বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল। অপশন ঘ 8 টাকা 10 আনা। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। 9 নম্বর প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা কত টাকা ঘুষ নিয়েছিল? উত্তর 8 আনা। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, 8 আনা। নকল পুলিশ সেজে হরিদা কত টাকা ঘুষ নিয়েছিল? 8 আনা। 10 নম্বর প্রশ্ন, কার বাড়িতে খেলা দেখাবার জন্য হরিদা হঠাৎ উৎসাহিত হন? উত্তর জগদীশ বাবুর বাড়িতে। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, জগদীশ বাবুর বাড়িতে। 11 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে বিরাগী আসলে ছিলেন? অপশন ঘ হরিদা। ছদ্মবেশে বিরাগী আসলে ছিলেন হরিদা। 12 নম্বর প্রশ্ন, হরিদা আবার জগদীশ বাবুর বাড়িতে যেতে গিয়েছিলেন কেন হবে? উত্তর বকশিস নেওয়ার জন্য। 13 নম্বর প্রশ্ন, এবার আসি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বহুরূপী থেকে। মান 1, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে পড়ে নিও। 2-1, সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? উত্তর হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো অতি সহজে কেউ পায় না। 2 নম্বর প্রশ্ন, ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়? উত্তর দোকান বা অফিসে বাধা ধরা কাজ হরিদার একদমই পছন্দ নয়। 3 নম্বর প্রশ্ন, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কেন তার এই আপত্তি? উত্তর হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, সে বহুরূপী কাজটাকেই ধরে রাখতে চায়, তাই একঘেয়ে কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি। 4 নম্বর প্রশ্ন, 2-4 কেউ চিনতে পারে না, কাকে এবং কেন চিনতে পারে না? উত্তর পেশায় বহুরূপী হরিদা ছদ্মবেশে থাকায় তাকে কেউ চিনতে পারে না। 5 নম্বর প্রশ্ন, এবারের মতো মাফ করে দিন ওদের, কে কাকে একথা বলেছেন? উত্তর ছদ্মবেশী হরিদা লিচু বাগানে 4 জন স্কুল ছাত্রকে ধরেছিল, তাদেরকে বাঁচাতে এই স্কুলের
শিক্ষক হরিদাকে এই কথাটি বলেছিল, স্কুলের শিক্ষক হরিদাকে এই কথাটি বলেছিল। 2-6 নম্বর প্রশ্ন, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার, কে একথা এবং কেন বলেছিল? উত্তর, বহুরূপী সেজে হরিদা একেবারে অনেক বেশি অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। 2-7 নম্বর প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন? উত্তর, সন্ধ্যাবেলায় অল্প আলোতে অচেনা ছদ্মবেশী হরিদাকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। 8 নম্বর প্রশ্ন, 2-8, ছিল একদিন, সেটা পুনর্জন্মের কথা, কে কি না থাকার কথা বলেছেন? উত্তর, ছদ্মবেশী হরিদা বলেছেন রাগ নামে কোনো রিপু নেই তার। 9 নম্বর প্রশ্ন, পরম সুখ বলতে বিরাগী কি বুঝিয়েছেন? উত্তর, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করাকে পরম সুখ বলেন। 10 নম্বর প্রশ্ন, তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে, কার হাত এবং কেন ছটফট করছিল? উত্তর, বৈরাগী বা বিরাগীর ছদ্মবেশে হরিদার পা ছোঁয়ার জন্য জগদীশ বাবুর হাত ছটফট করছিল। তাহলে বৈরাগীর ছদ্মবেশে হরিদার পা ছোঁয়ার জন্য জগদীশ বাবুর হাত ছটফট করছিল। 11 নম্বর প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদা কি অদ্ভুত কথা বলেছিল? উত্তর, একজন বিরাগী সন্ন্যাসীর বেশ ধারণ করে টাকা স্পর্শ করে না, তাতে বহুরূপীর ঢং নষ্ট হয়ে যায়। 12 নম্বর প্রশ্ন, নইলে আমি শান্তি পাবো না, কথা বলার কারণ কি? এ কথা বলার কারণ কি? উত্তর, জগদীশবাবু বিরাগীর ছদ্মবেশে হরিদার মুখ থেকে কিছু উপদেশ শুনতে চান, আর তা না হলে তিনি শান্তি পাবেন না। জগদীশবাবু মানে হরিদার মুখে, বিরাগীর ছদ্মবেশে থাকা হরিদার মুখ থেকে কিছু উপদেশ শুনতে চান, আর তা না হলে তিনি শান্তি পাবেন না। 13 নম্বর প্রশ্ন, সেদিকে ভুলেও তাকালেন না, কে কোন দিকে তাকালেন না? উত্তর, জগদীশবাবুর দেওয়া 100 টাকার থলির দিকে ছদ্মবেশী হরিদা একবারও তাকালেন না। এইবার ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। মান 3 মার্কের এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকে পড়ে নাও। 1, এটা কি কাণ্ড করলেন হরিদা? কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কাণ্ডটি বিস্ময়কর কেন? 2 নম্বর প্রশ্ন, 3-2, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন? 3-3, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, কার সম্পর্কে এখানে বলা হয়েছে? তাদের একথা বলার কারণ কি? 5, সেটাই যে হরিদার জীবনের পেশা। বন্ধুরা, স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা কি? হরিদার কিভাবে জীবনযাপন হতো? 6, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন দিনের কথা বলা হয়েছে? কিভাবে রোজগারের কথা বলা হয়েছে? 7, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। 8, আমার বুকের ভিতর যে সব তীর্থ, কে কাকে এই কথা বলেন, তার এই কথা বলার কারণ কি, প্রসঙ্গ উল্লেখ করো। এবার রচনাধর্মী যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 4-1, হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কি? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। 4-2, বহুরূপী গল্পে হরিদার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 4-3, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম, কে কাকে ও কখন এ কথা বলেছিল? এ প্রসঙ্গে বিরাগীর চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? 4-4, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কোন ঢঙের কথা বলা হয়েছে? উক্তিটি প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। 4-5, হরিদা জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। এবার পথের দাবি গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম MCQ দেখে নাও। 1-1, ব্রিটিশ সরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসটি বাজেয়াপ্ত করে, সেটি হলো পথের দাবি। উত্তর, অপশান খ, পথের দাবি। 2 নম্বর প্রশ্ন, তেলের খনির কারখানায় শ্রমিকরা চাকরির উদ্দেশ্যে কোথায় গিয়েছিল? উত্তর ক, রেঙ্গুন। উত্তর ক, রেঙ্গুন। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হয়। অপশান খ, নিমাই বাবুর সামনে। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, নিমাই বাবুর সামনে।
4 নম্বর প্রশ্ন, মুগ্ধ হয়ে গিরিশ মহাপাত্রের দৃষ্টির দিকে তাকিয়েছিল। উত্তর অপশন ক অপূর্ব, অপূর্ব তাকিয়েছিল। অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলআনা বজায় আছে, তা স্বীকার করতে হবে। কথাটি বলেছিলেন অপশন ক নিমাই বাবু। কথাটি বলেছিলেন অপশন ক নিমাই বাবু। 6 নম্বর প্রশ্ন, কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করে ছেড়ে দিন। অপূর্ব কাকে কাকাবাবু বলে সম্বোধন করেন? অপশন গ নিমাই বাবুকে। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার, নিমাই বাবুকে। 7 নম্বর প্রশ্ন, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। বক্তা হলেন অপশন ক অপূর্ব। 8 নম্বর প্রশ্ন, পথে কুড়িয়ে পেলাম, বক্তা পথে কি কুড়িয়ে পেয়েছিলেন? অপশন ঘ গাজার কোলকে। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, গাজার কোলকে। 9 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন খ নিমাই বাবুকে। অপশন খ নিমাই বাবুকে। দয়ার সাগর পরকে সেজে দি নিজে খায় না, উক্তিটির বক্তা হলেন অপশন ঘ জগদীশ বাবু। জগদীশ বাবু, উক্তিটির বক্তা হলেন জগদীশ বাবু। 11 নম্বর প্রশ্ন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র, কথাটি কে বলেছেন? অপশন খ নিমাই বাবু। অপশন খ নিমাই বাবু। 12 নম্বর প্রশ্ন, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, কথাটি কে বলেছেন? অপশন ঘ। অপশন ঘ জগদীশ বাবু। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, কোনো এক অদৃশ্য অপরিজ্ঞাত রাজ বিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হয়ে রইল। এখানে রাজদ্রোহী কে? রাজদ্রোহী কে? উত্তর অপশন ক সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিক। তাহার পোশাক পরিচ্ছদ। 14 নম্বর প্রশ্ন, তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হলো। এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন অপশন গ গিরিশ মহাপাত্র। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হলো। এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন গিরিশ মহাপাত্র। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। বাবাই একদিনে এর চাকরি করে দিয়েছিলেন, এর বলতে এখানে বোঝানো হয়েছে অপশন খ নিমাই বাবুকে। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, নিমাই বাবুকে উত্তর হবে। 16 নম্বর প্রশ্ন, বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। এখানে কার কথা বলা হয়েছে? অপশন গ অপূর্বর কথা বলা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, কার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, এখানে কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? অপশন ক ফিরিঙ্গি ছেলেদের অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়াকে বলা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, আমার অবর্তমানে সমস্ত বাড়ি তো তোমার, কথাটি বলেছেন বড় সাহেব। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, বড় সাহেব। 19 নম্বর প্রশ্ন, বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, উক্তিটির বক্তা হলেন অপশন ক গিরিশ মহাপাত্র। অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, এখানে বন্ধুটি কে? সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, এখানে বন্ধুটি কে? উত্তর অপূর্ব। 21 নম্বর প্রশ্ন, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, কথাটি কে বলেছিলেন? বর্মা। এখানে হবে
বর্মা সাব ইন্সপেক্টর, বর্মা সাব ইন্সপেক্টর। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে পথের দাবি থেকে। 1 নম্বর প্রশ্ন, 2-1। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল? উত্তর, পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হল ঘরে কয়েকজন বাঙালি বসে আছে এবং পুলিশ তাদের জিনিসপত্র তল্লাশি করছে। 2-2। সম্মুখে হাজির করা হইল, কাকে এবং কার সামনে হাজির করা হলো? উত্তর, গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিককে পুলিশ অফিসার নিমাইবাবুর সামনে হাজির করলেন। 2-3। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, এখানে গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করে না, মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না? উত্তর, সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্রের চোখের অতল তলে। 2-5 নম্বর প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, নিমাইবাবুর চুপ থাকার অপূর্ব কি বলেছিলেন? উত্তর, সন্দেহভাজন গিরিশ মহাপাত্র এবং সব্যসাচী মল্লিকের সংস্কৃতিগত বৈপরীত্যের বিষয়টি তাকে বিবেচনা করতে অনুরোধ জানায়। 6 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুটির কথা বলা হয়েছে? উত্তর, গাজার কলকের কথা বলা হয়েছে, যেটি গিরিশ মহাপাত্র রাস্তায় কুড়িয়ে পেয়েছিল বলে সে জানায়। 7 নম্বর প্রশ্ন, ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিলেন? উত্তর, ক্ষণকাল মৌন থেকে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার গাঁজা খাওয়ার কথাটি স্বীকার করতে বলেছিলেন। 8 নম্বর প্রশ্ন, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, জগদীশবাবু রেগে উঠে কি বললেন? উত্তর, গিরিশ মহাপাত্র গাঁজা খান না। জগদীশবাবু চটে উঠে তাকে দয়ার সাগর বলে ব্যঙ্গ করেন এবং মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করেন। 9 নম্বর প্রশ্ন, জগদীশবাবু সম্মতি জানাইলে কহিলেন, জগদীশবাবু সম্মতি জানালো কে এবং কি বললেন? উত্তর, জগদীশবাবুর সম্মতিতে নিমাইবাবু বললেন, এই শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার এবং বিশেষ করে নীল ট্রেন, রাতের ট্রেনটার প্রতি একটু বেশি দৃষ্টি রাখা প্রয়োজন। এখানে হবে রাতের, বন্ধুরা, বিশেষ করে রাতের ট্রেনটার প্রতি একটি বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। এখানে বললেন হবে জগদীশবাবু সম্মতিতে নিমাইবাবু বললেন এই শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার এবং বিশেষ করে রাতের ট্রেনটার প্রতি একটু বেশি দৃষ্টি রাখা প্রয়োজন। 10 নম্বর প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ কি ছিল? উত্তর, জগদীশবাবু গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক আচরণ এবং বোকার মতো মিথ্যা কথা বলার প্রবণতা দেখে তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে থাকেন। 11 নম্বর প্রশ্ন, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কে কখন কথা বলেছিলেন? উত্তর, অপূর্ব এর মধ্যে অন্যমনস্কতা দেখে রামদাস চিন্তিত মুখে তাকে এই প্রশ্নটি করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কিসে রাজি হয়েছিল? অপূর্বের বাড়ি থেকে নিজের কেউ না আসা পর্যন্ত প্রত্যেক দিন রামদাসের স্ত্রীর হাতে তৈরি মিষ্টান্ন খাবার ব্যাপারে রাজি হয়েছিল। তাহলে অপূর্বের বাড়ি থেকে নিজের কেউ না আসা পর্যন্ত প্রত্যেক দিন রামদাসের স্ত্রীর হাতে তৈরি মিষ্টান্ন খাবার ব্যাপারে রাজি হয়েছিল। 13, এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কি হয়েছিল? উত্তর, বিনা দোষে অপূর্বকে ফিরিঙ্গির লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। বিনা দোষে অপূর্বকে ফিরিঙ্গিরা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়। অপূর্বের এরকম মনে হওয়ার কারণ কি? উত্তর, বিনা দোষে ফিরিঙ্গির ছেলেরা অপূর্বকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল তখন ভারতীয়রা মুখ বুজে সহ্য করায় তার এরকম মনে হয়েছিল। 15, আমারও তো তাই বিশ্বাস। বক্তার কোন বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে? উত্তর, ধর্মপ্রাণ মানুষ গিরিশ মহাপাত্র অপূর্বকে বলেছিল যে ললাটের লিখন কখনো খণ্ডানো যায় না। এই প্রসঙ্গে অপূর্ব গিরিশ মহাপাত্রের সমর্থনে উক্ত কথাটি বলেছিলেন। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 3 মার্কের প্রশ্নের উত্তর দেখে নাও, এগুলো ভালো করে বই থেকে পড়ে নাও তোমরা।
কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এখানে কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। প্রথম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। 3-2, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। অপূর্বর মুগ্ধ হওয়ার কারণ কি ছিল? অপূর্বর মুগ্ধ হওয়ার কারণ কি ছিল? ঠিক আছে, আচ্ছা। তারপর 3 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কে এবং কাকে কথাটি বলেছে, এরকম কথা বলার কারণ কি ছিল? 3-4, অপূর্ব রাজি হইয়াছিল, এখানে অপূর্বের কোন ব্যাপারে রাজি হওয়ার কথা বলা হয়েছে? 3-5, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হয়তো আরেকদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে, প্রসঙ্গ উল্লেখ করে একথা বলার কারণ কি তা লেখো। বন্ধুরা, তোমরা স্টার চিহ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে। 3-6, রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। রামদাসের এরকম অবস্থার কারণ প্রসঙ্গ সহ লেখো। 3-7, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। রচনাধর্মী প্রশ্ন যেগুলো এখান থেকে পড়তে হবে। 4-1, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করেছিল? তার হাসি গোপন করার কারণ উল্লেখ করো। 4-2, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, প্রসঙ্গ উল্লেখ করো, তার এরকম বলার কারণ লেখো। 4-3, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজিরা করা হইল। পথের দাবি সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? পথের দাবি গল্পে সব্যসাচী মল্লিক সম্বন্ধে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? 4-4, পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্র বিশ্লেষণ করো। এবার অভিষেক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথম MCQ, বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, অভিষেক নামক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর অপশান ক, প্রথম স্বর্গ থেকে। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। অভিষেক নামক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্য এর কোন স্বর্গ থেকে সংকলিত? উত্তর প্রথম স্বর্গ। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজি, মাতো বলতে কাকে বোঝানো হয়েছে? ছদ্মবেশী লক্ষ্মীকে। উত্তর অপশান গ। 3 নম্বর প্রশ্ন, তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি, কার শোকে রাক্ষসাধিপতি মহাসখী? অপশান বীর বাহুর শোকে। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসিলে মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে মহাবাহু হলেন অপশান গ ইন্দ্রজিৎ, মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। 5 নম্বর প্রশ্ন, এই অদ্ভুত বার্তা জননী, এখানে হবে জননী, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? অদ্ভুত বার্তাটি কি ছিল? উত্তর বীর বাহুর মৃত্যু সংবাদ, বীর বাহুর মৃত্যু সংবাদ উত্তর। 6 নম্বর প্রশ্ন, তবু স্বরে মরিয়া বাঁচিল, মরে কে বেঁচে উঠেছিল? অপশান ঘ রামচন্দ্র। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, রামচন্দ্র। 7 নম্বর প্রশ্ন, যাও তুমি তরা করি, এখানে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? যুদ্ধে। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, যুদ্ধে। এখানে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? যুদ্ধে যাওয়ার কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল শব্দটির অর্থ কি? কর্ণভূষণ। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল শব্দটির অর্থ হচ্ছে কর্ণভূষণ, কানের অলংকার। 9 নম্বর প্রশ্ন, হেতা আমি বামা দল মাঝে, বামা শব্দের অর্থ আমরা জানি নারী, তোমরা ইতিহাসেও পড়েছো এটা, বামা বোধিনী পত্রিকা পড়েছো, বামা শব্দের অর্থ নারী। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। হেতা আমি বামা দল মাঝে, বামা শব্দের অর্থ হচ্ছে নারী। 10 নম্বর প্রশ্ন, ঘোচাবো এ অপবাদ বক্তাকে, বক্তা হলেন ইন্দ্রজিৎ। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দ্রজিৎ। এরপর তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম বেগে আশুগতি, আশুগতি শব্দের অর্থ কি? আশুগতি শব্দের অর্থ হচ্ছে বাতাস, আশুগতি শব্দের অর্থ হচ্ছে তুরঙ্গম বেগে আশুগতি, আশুগতি শব্দের অর্থ হচ্ছে বাতাস, বাতাসের বেগে। 12 নম্বর প্রশ্ন, কহিলা কাদিয়া ধ্বনি, এখানে ধ্বনি শব্দের অর্থ সুন্দরী রমণী,
ধনী শব্দের অর্থ হলো সুন্দরী রমণী, এখানে ধনী শব্দের অর্থ সুন্দরী রমণী। 13 নম্বর প্রশ্ন, সমরে সমরে নাসি তোমার কল্যাণে, বক্তা কাকে নাশ করবে? রামচন্দ্রকে। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। বক্তা কাকে নাশ করবে? রামচন্দ্রকে। 14 নম্বর প্রশ্ন, কাপিল লঙ্কা কাপিলা জলদি, এখানে এই কেঁপে ওঠার কারণ কি? ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে, ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে। তারপর দেখে নাও, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ, কে মারা যাওয়ার পরেও আবার বেঁচে উঠল? অপশন ঘ রামচন্দ্র। রামচন্দ্র মরে গিয়ে আবার বেঁচে উঠল, রামচন্দ্র। 16 নম্বর প্রশ্ন, দেহ আজ্ঞা মরে, বক্তা কার কাছে অনুমতি চাইছেন? উত্তর, ইন্দ্রজিৎ পিতা রাবণের কাছে। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, পিতার কাছে। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। মার্ক 1 নম্বর প্রশ্ন, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুষে, বক্তার এই বিস্ময়ের কারণ কি? উত্তর, ইন্দ্রজিৎ রামকে রাত্রিকালীন যুদ্ধের হত্যা করার পরেও, ইন্দ্রজিৎ রামকে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করার পরেও রামের হাতে তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে বিস্মিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, 2 রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা, এখানে ইন্দিরা সুন্দরীকে উত্তর, সৌন্দর্য ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, দিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? উত্তর, শত্রু সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারীদের সঙ্গে রঙ্গরসে ব্যস্ত ছিলেন, তাই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, হেনকালে প্রমীলা সুন্দরীকে? উত্তর, রাবণ পুত্র মেঘনাদের সহধর্মিণী, এখানে মেঘনাথ লেখা হয়েছে, মেঘনাদ হবে, মেঘনাদের সহধর্মিণী। 5 নম্বর প্রশ্ন, পক্ষীন্দ্র যথানাদে মেঘভাজে ভৈরবে, এখানে পক্ষীন্দ্র বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, পাখিদের রাজা অর্থাৎ গরুড় পাখিকে বোঝানো হয়েছে। 6 নম্বর প্রশ্ন, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তা একথা বলার কারণ কি? বক্তার একথা বলার কারণ কি? উত্তর, রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে মারার পরেও, রাত্রিকালীন যুদ্ধের লেখা আছে, এখানে যুদ্ধে হবে, রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে মারার পরেও সে আবার কিভাবে বেঁচে উঠেছিল? ইন্দ্রজিৎ এখানে এই প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছিল না। 7 নম্বর প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম, কার প্রাণ? কি চাইছে না? উত্তর, লঙ্কাধিপতি, এখানে ধৈর্যশ্রী হবে, লঙ্কাধিপতি রাবণের প্রাণ তার প্রিয় পুত্র মেঘনাদকে যুদ্ধে বারবার পাঠাতে চাইছে না। 8 নম্বর প্রশ্ন, কে কবে শুনেছ পুত্র, এখানে কি শোনার কথা বলা হয়েছে? শিলা অর্থাৎ পাথরের জলে ভাসা এবং মৃত ব্যক্তির পুনরায় বেঁচে ওঠার কথা। 9 নম্বর প্রশ্ন, আগে পুজো ইষ্ট দেবে কে এবং কেন পূজা দেবে? উত্তর, মায়াবী রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করার জন্য ইন্দ্রজিৎ দেবতাকে সন্তুষ্ট করতে পূজা দেবে। 10 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কে কাকে অভিষেক করলেন? উত্তর, রাবণ তার প্রিয় পুত্র মেঘনাদকে। বন্ধুরা, এখানে মেঘনাদ হয়েছে, এখানে মেঘনাদকে, রাবণ তার প্রিয় পুত্র মেঘনাদকে। এবার দেখে নেব ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান কিন্তু এগুলো 3 মার্কের প্রশ্ন। জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 3-2 ঘুচাবো এ অপবাদ, বক্তা কোন অপবাদ কিভাবে ঘুচাতে চেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3-3 হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রতি, কোন সময় কোথায় মেঘনাদ উপস্থিত হয়েছিলেন? 3-4 হাই বিধি বা মম প্রতি, উদ্ধৃতাংশের বক্তাকে, তিনি কেন এমন কথা বলেছিলেন? 3-5 সাজিলা রথীন্দ্রস্বব, এখানে রবীন্দ্র হয়েছে, রথীন্দ্র হবে, সাজিলা রথীন্দ্রস্বব বীর আবরণে, রথীন্দ্রস্ববের বীর আবরণে সাজার কারণ কি? এইবার 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। 4-1 এতে কহিয়া রাজা যথাবিধি লোহে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, কে কাকে কিসে অভিষেক করালেন? অভিষেকের আগে তিনি কি বলেছিলেন? অভিষেককালে গঙ্গোদক ব্যবহারের গুরুত্ব। 4-2 অভিষেক কাব্যাংশ অবলম্বনে মেঘনাদ চরিত্রটি আলোচনা করো।
4-3 অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কাধিপতি রাবণ চরিত্রটি আলোচনা করো। 4-4 অভিষেক কাব্যাংশে যে বীর ভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 4-5 অভিষেক নামক কাব্যাংশের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবার প্রলয় উল্লাস কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। প্রথমে দেখে নাও, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অপশন খ অগ্নিবীণা। উত্তর দেখে নাও অগ্নিবীণা। 2 নম্বর প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে, নতুনের কেতন কেমন ভাবে ওড়ে? উত্তর ঘ কাল বৈশাখী ঝড়ের মতো। উত্তর ঘ কাল বৈশাখী ঝড়ের মতো। 1-3 আসছে এবার কার আসার কথা বলা হয়েছে? উত্তর ক অপশন ক প্রলয়ঙ্কর শিবের। 4 নম্বর প্রশ্ন, ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে? বজ্র শিখার। ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে? উত্তর গ অপশন গ বজ্র শিখার। 5 নম্বর প্রশ্ন, রক্ত তাহার কৃপান ঝোলে, কৃপান শব্দটির অর্থ হচ্ছে ঘ তরোয়াল। 6 নম্বর প্রশ্ন, দিগন্তরের কাদল লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, পিঙ্গল শব্দটির অর্থ কি? উত্তর আগুনের মতন রং। আগুনের মতন রং অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার, আগুনের মতো রং। 8 নম্বর প্রশ্ন দেখে নাও, মাভৈ শব্দের অর্থ কি? ভয় করো না। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, মাভৈ শব্দের অর্থ হলো ভয় করো না। 9 নম্বর প্রশ্ন, এবার মহানিশার শেষে, এখানে মহানিশা বলতে বোঝানো হয়েছে দীর্ঘ পরাধীনতা। 10 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে, দিগম্বরকে মহেশ্বর শিব, দিগম্বরের জটায় হাসে, দিগম্বর বলতে মহেশ্বর বা শিবকে বোঝানো হয়েছে। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে চিরসুন্দর। অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার, চিরসুন্দর অপশন ক। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? উত্তর অপশন গ ধ্বংস ও সৃষ্টির দেবতাকে বরণ করে নিতে, ধ্বংস ও সৃষ্টির দেবতাকে বরণ করে নেওয়ার জন্য। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, ওই আসে সুন্দর কিভাবে আসছে? অপশন ক কাল ভয়ঙ্করের বেশে। সুন্দর কিভাবে আসছে? কাল ভয়ঙ্করের বেশে। অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 2 দাগে দেখে নাও, ব্যাখ্যা ভিত্তিক অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। মান 1, নতুনের কেতন বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস নামক কবিতায় নতুনের কেতন বলতে নবসৃষ্টির আগমনকে বুঝিয়েছেন। 2-2 কালবৈশাখী ঝড় কি রূপে আসে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা অনুসারে কালবৈশাখী ঝড় মহাকালের চণ্ডরূপে এবং ধোঁয়াময় ধূপের রূপেও আসে। 2-3 ওরে ও হাসছে ভয়ঙ্কর হাসছে কেন? উত্তর প্রলয় উল্লাস কবিতা থেকে উদ্ধৃত বন্ধুরা, এখানে উদ্ধৃত হবে প্রলয় উল্লাস কবিতা থেকে উদ্ধৃত এই অংশে ভয়ঙ্কর শব্দটি নটরাজ, এখানে নটরাজ শিবের ধ্বংসমত্ত রুদ্ররূপকে বিশেষিত করেছে। পুরনো, এখানে হবে পুরনো জরাজীর্ণ যা কিছু তাকে ধ্বংস করে নতুন সৃষ্টির মত্ততায় ভয়ঙ্কর হাসছে। এবার 2-4 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, এই কথার অর্থ কি? উত্তর শোষণ বঞ্চনাময় জরাজীর্ণ সমাজকে ধ্বংস করতে মহাকালের অট্টরোলের ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে। এই অট্টরোলের হট্টগোল যে আতঙ্কময় পরিবেশ রচনা করেছে তাতে চরাচর ভীত ও স্তব্ধ হয়ে গিয়েছে। 2-5 নম্বর প্রশ্ন, আসবে উষা অরুণ হেসে, উষা কখন কিভাবে আসবে? উত্তর কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় উষা আসবে মহানিশা শেষে করুণ বেশে সূর্যোদয়ের হাসি নিয়ে। 6 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, সপ্রসঙ্গ তাৎপর্য উল্লেখ করো। উত্তর দিগম্বরের জটা বলতে মহাদেবের জটার কথা বলা হয়েছে। মহাদেবের জটার কথা বলা হয়েছে। দেখো, দিগম্বরের জটা বলতে মহাদেবের জটার কথা বলা হয়েছে। নবযুগের আগমনী বার্তা পেয়ে সেই
সেই জটায় আশ্রিত, এখানে আশ্রিত হবে, আশ্রিত শিশু চাঁদ তার স্নিগ্ধ হাসিতে অর্থাৎ স্নিগ্ধ আলোয় সকলের ঘর ভরিয়ে তোলে। 7 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবির মতে ধ্বংস দেখে ভয় পাওয়া উচিত নয় কেন? উত্তর, কবি মনে করেন যে ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির রহস্য লুকিয়ে থাকে, তাই তিনি ধ্বংসকে ভয় পেতে বারণ করেছেন। 8 নম্বর প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয়ের মাঝেও তার কেন হাসি মুখ? উত্তর, তিনি জানেন ধ্বংসের মধ্যেই নিহিত রয়েছে নতুন সৃষ্টির বীজ, তাই মহাকালকে দেখেও তিনি হাসছেন। 9 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের কবি মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। 10 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কোন ধরনের কবিতা? উত্তর, এটি বিদ্রোহ ভাব প্রকাশের কবিতা। 3 নম্বর প্রশ্ন, 3 দাগে দেখে নাও, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। মান 3। বন্ধুরা, স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে কিন্তু 100% কমনের জন্যে। তোরা সব জয়ধ্বনি কর, কাকে এবং কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে? 3-2, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিভাবে আসছে তা বর্ণনা করো। 3-3, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের হাসির কারণটি লেখো। 3-4, রক্ত তাহার কৃপাঞ্জলি, প্রসঙ্গ ব্যাখ্যা করো। 3-5, দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3-6, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, তারই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3-7, এই তোরে তার আসার সময় তার আগমনকালে কি কি হয়েছিল তা লেখো। রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও এখান থেকে। 4-1, ধ্বংস থেকে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন, এখানে কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয়, এখানে প্রলয়, প্রলয় নতুন সৃজন কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4-2, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে। জগৎ জুড়ে প্রলয় বলতে কবি কি বুঝিয়েছেন? এই প্রলয়ের সার্থকতা বিচার করো। 4-3, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করের বলতে কবি কি বুঝিয়েছেন? তাকে সুন্দর কেন বলা হয়েছে? 4-4, প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 4-5, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় কিভাবে ভাঙা গড়ার রূপটি ফুটিয়ে তুলেছেন তার নিজের ভাষায় লেখো। এবার সিরাজউদ্দৌলা নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে দেখে নাও। রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। 1-1, কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, কে কাকে এই কথা বলেছেন? কলকাতা জয়ের ইতিহাসটি সংক্ষেপে লেখো। 1-2, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, লুৎফাকে বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? 1-3, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কার উদ্দেশ্যে এই কথাটি বলেছেন? অক্ষমতাটি কি তা বর্ণনা করো। 1-4, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছিল? 1-5, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি, গুলবাগ এই বাংলা, বক্তাকে কাদের উদ্দেশ্যে, কেন এই উক্তি? 6 নম্বর প্রশ্ন, জানি না আজকার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী, পলাশী নামকরণের কারণ লেখো, এই উক্তিটির তাৎপর্য কি? 1-7, সিরাজউদ্দৌলা নাট্যাংশটি অবলম্বনে, বন্ধুরা এখানে অবলম্বনে হবে, নাট্যাংশটি অবলম্বনে সিরাজ চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। সিরাজ চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। 8, তোমাদের কাছে আমি লজ্জিত, তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের কাছে বক্তা লজ্জিত কেন? বন্ধুরা তোমরা শুধুমাত্র দেখো স্টার দেওয়া প্রশ্নগুলোই পড়লেই হবে এই সিরাজউদ্দৌলা থেকে, এর বাইরে পড়তে হবে না, শুধুমাত্র স্টার দেওয়া কোশ্চেনগুলো পড়ো। 8, তোমাদের কাছে আমি লজ্জিত, তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের কাছে বক্তা লজ্জিত কেন? 9, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এই উক্তিটির আলোকে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। 10, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলার কেমন দুর্দিন ঘনিয়ে এসেছিল? সেই আবেদনের মধ্যে বক্তা কোন মনোভাব প্রকাশিত হয়েছে? বক্তার। কোনি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও, রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 1-1, 1-2, শুধুমাত্র স্টার চিহ্নগুলো পড়লেই কিন্তু এখান থেকে আশা করি কমন পাবে। কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষণ ক্ষিতীশ সিংহের চরিত্র, মানে সাঁতার প্রশিক্ষক, এখানে প্রশিক্ষক হবে, সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1-3, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। 1-4, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য লেখো। 1-5, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে,
কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। 7 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট এই ধ্বনিটি কিভাবে উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও। 8 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখো। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? ক্ষিতীশ কেন এই পুষে রাখার কথা ভেবেছেন? এবার দেখো, সমাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। দেখো, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন উত্তর সাজেশন দিয়ে দিয়েছি, দেখে নাও। একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য সহ একটি উদাহরণ দাও। উত্তর, আমরা, তুমি ও আমি। তুমি, আমি ও সে বললেও হবে। তুমি, আমি ও সে কি হয়? আমরা। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস। 3, সমাস শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর, সমাস শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে পাওয়া যাবে সম অ যোগ ঘয়। 4, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। অ্যান্সার, সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে, আর উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না। 5, বাক্যশ্রয়ী সমাস কাকে বলে? অ্যান্সার, যে সমাসে একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা একটি দীর্ঘ সমস্ত পদে উন্নীত হওয়া যায় তাকে বলা হয়, তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস। যেমন, ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয়, এটা হবে জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, কি হবে? জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি হবে জিতেন্দ্রিয়। 6 নম্বর প্রশ্ন, অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর, বহুব্রীহি সমাসে। 7 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারায় একটি উদাহরণ দাও। তুষারের ন্যায় ধবল। তুষার ধবল। তুষারের ন্যায় ধবল কি হবে? সমান সমান তুষার ধবল। 8 নম্বর প্রশ্ন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মাঝখানের পদটি লুপ্ত হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন, সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হবে? সিংহাসন। 9, সমাস কাকে বলে? পারস্পরিক অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের এক পদীকরণকে সমাস বলে। 10, কর্মধারয় শব্দটির অর্থ কি? কোন প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয়? উত্তর, কর্মকে যে ধারণ করে তাকে কর্মধারয় বলে। যে সমাসে সমসমান পদগুলি বিশেষ্য ও বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। 11, তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ ও একটি বিশিষ্টতা লেখো বা বৈশিষ্ট্য লেখো। তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ তার পুরুষ। এই সমাসের ব্যাস বাক্য সমসমান পদ দুটির মধ্যে পরপদটি প্রধান হয়। ব্যাস বাক্যে সমসমান পদ দুটির মধ্যে পরপদটি প্রধান হয় এবং পূর্বপদের কারকবোধ ও সম্বন্ধবোধক বিভক্তি বা অনুসর্গ লোপ পায়। 12, বহুব্রীহি শব্দটির অর্থ কি? বহুব্রীহি যার, অর্থাৎ অনেক ধান আছে যার। 13, সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ কাকে বলে? পূর্ব ও উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ। 14, সমস্ত পদের অন্য নাম কি? সমস্ত পদের অন্য নাম সমাসবদ্ধ পদ। সমস্ত পদের অন্য নাম সমস্ত পদের অন্য নাম সমাসবদ্ধ পদ। এবার পাঠ্যাংশের থেকে যে ব্যাকরণগুলো তোমরা দেখে নিতে পারো, কিন্তু নতুন মেশুকে জ্ঞানচক্ষু খুলে গেল। তখন জ্ঞানচক্ষু, জ্ঞানরূপ চক্ষু, রূপক কর্মধারয় সমাস। প্রাচীন জল তরঙ্গ, জলের তরঙ্গ সম্বন্ধ তৎপুরুষ সমাস। জল তরঙ্গ নাম যার, বহুব্রীহি সমাস করতে পারো। আমাদের মাথায় বোমারু, বোমারু দেখো সম্বন্ধ তৎপুরুষ সমাস। আমরা ভিখারি 12 মাস, 12 মাসের সমাহার। 12 মাস সমান 12 মাসের সমাহার, সমাহার দ্বিগু সমাস। 5, বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতির মানে বনের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। এসো যুগান্তের কবি, যুগান্তের মানে যুগান্তের কবি, যুগের অন্ত সব। দেখো, যুগান্তের মানে যুগের অন্ত মানে সম্বন্ধ তৎপুরুষ সমাস। তারপর, হিমালয়ের গুহাতে থাকেন, হিমালয়ের মানে হিমালয়ের। দেখো, হিমালয়ের সমান সমান কি হবে? হিমের আলয় সম্বন্ধ তৎপুরুষ সমাস। কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, মোহভঙ্গ থেকে মোহের ভঙ্গ সম্বন্ধ তৎপুরুষ সমাস। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট মানে নয় দৃষ্ট, না তৎপুরুষ সমাস। 10, ঘোরতর রানে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। বীরবাহু, বীরের মতো বাহু যার, বীরবাহু সমান সমান, এখানে সমান সমান হবে। দেখো, বীরবাহু সমান সমান বীরের মতো বাহু যার, উপমিত বহুব্রীহি সমাস। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক থেকে কৌশিক ধ্বজ, কৌশিকের ধ্বজার মতো ধ্বজা যার, উপমিত বহুব্রীহি সমাস।
যথাবিধি লয়ে গঙ্গোদক, যথাবিধি বিধির মতো উপসর্গ তৎপুরুষ সমাস, আর গঙ্গোদক গঙ্গার উদক সম্বন্ধ তৎপুরুষ সমাস। স্পর্ধ তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে, আকাশ স্পর্শী, আকাশকে স্পর্শ করেছে যে উপপদ তৎপুরুষ সমাস। 15 সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। উত্তর সৈন্যবাহিনী, সৈন্যদের বাহিনী সম্বন্ধ তৎপুরুষ সমাস। 16 আগাগোড়া লোহার নাল বাঁধানো, আগাগোড়া, আগা থেকে গোড়া অপাদান তৎপুরুষ সমাস। অতি মনোহর দেশ। 17 মনোহর, মনোহর থেকে কি হবে? মনোহর সমান সমান মন হরণ করে যে উপপদ তৎপুরুষ সমাস। 18 নম্বর প্রশ্ন, সত্য ধর্ম সদা সদাচার, সদাচার সব যে আচার কর্মধারয় সমাস। 19 নম্বর প্রশ্ন, সমুদ্র নির্পতি সুতা, সমুদ্র নির্পতি সুতা সমুদ্রের নির্পতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। 20 নম্বর প্রশ্ন, মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন। বেকায়দায়, নয় কায়দা মানে উপসর্গ তৎপুরুষ সমাস। গান্ধার ঋষি বালক, ঋষি বালক, এখানে দেখো ঋষি বালক মানে বালক যে ঋষি কর্মধারায় সমাস। এবার দেখো প্রতিবেদন লিখন, প্রতিবেদন লিখন, প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখো আমি উত্তর করে দিয়েছি, প্রথম প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা, তোমরা বইয়ের থেকেও পড়তে পারো। দেখো প্লাস্টিক বর্জনা আমাদেরকেই বাঁচাবে। নিজস্ব সংবাদদাতা কলকাতা 3রা মাস। প্লাস্টিক দূষণ, দেখো উত্তর এইভাবে লিখবে, প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না। সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে। কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলির ড্রেনগুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। একটু বর্ষা নামলেই জল জমে যায়, মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিত হবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কিভাবে আমাদের সমাজের ক্ষতি করছে তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে। এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও সামিল করছে। তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে প্লাস্টিক হটাও পরিবেশ বাঁচাও। তাহলে প্রতিবেদন প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা হয়ে গেল। এইবার দেখো রক্তদান জীবনদান এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো, অথবা একটি রক্তদান শিবির আয়োজন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখো রক্তদান জীবনদান, নিজস্ব সংবাদদাতা কলকাতা দিয়ে তোমরা তারিখ দেবে, ঠিক আছে। তাহলে সম্প্রতি মিলন সংঘের উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। সকাল 8টায় এই শিবিরের উদ্বোধন করেন মিলন সংঘের সম্পাদক অরবিন্দ সরকার মহাশয়। এখানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা, ডাক্তার, তোমরা ইচ্ছামতো ডাক্তারের নাম দেবে, স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ, এলাকাবাসী। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। এই জন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য। বর্তমানে সরকারি রক্ত ভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুদ আছে। বেসরকারিভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে, তাছাড়া রোগ জীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে। সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মিলন সংঘের এই রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষ রক্তদান করেন। দক্ষ চিকিৎসক মণ্ডলী সঠিকভাবে পরীক্ষা করে ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন। সংগৃহীত রক্ত মেডিকেল কলেজের রক্ত ভাণ্ডারে দান করা হবে বলে জানান সংঘের সম্পাদক মহাশয়। এইবার 3 দেখো, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি, নিজস্ব প্রতিবেদক। গত কয়েকদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষভাবে সীমিত আয়ের ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে গত 2 সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গড়পড়তা 20% বৃদ্ধি পেয়েছে। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস সহ প্রতিটি কৃষিজ পণ্যের দাম বেড়েছে। কিছু আমদানিকৃত পণ্যের দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে সাধারণ মানের যে চাল 28 থেকে 30 টাকা কেজি বিক্রি হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে 34 থেকে 38 টাকা দরে। মুগ ও মসুরের ডাল কেজি প্রতি 4-5 টাকা বৃদ্ধি পেয়েছে। কাঁচা তরকারির দামও বেড়েছে। সয়াবিন তেলের দামও বৃদ্ধি পেয়েছে। মাছের বাজারে প্রায় আগুন। ইলিশের ভরা মৌসুম হলেও বাজারে ইলিশ নেই বললেই চলে। 1 কেজি ওজনের একটি ইলিশের দাম 1000 টাকা থেকে 1200 টাকা। সাধারণ মানুষের ইলিশ খাওয়ার স্বাদ অপূর্ণই রয়ে যাচ্ছে।
বাজারে খুচরো বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায় নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের সরবরাহ হঠাৎ করে হ্রাস পেয়েছে, তাই পাইকারি দামও বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক কারণে খুচরো বাজারে তার প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধির কারণে বিক্রিও কমে গেছে। সীমিত আয়ের মানুষজন প্রতিদিনকার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। পাইকারি বাজারে পণ্যের আমদানি হ্রাস পাওয়ায় কোনো কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাতে পারেনি। এর পেছনে মজুতদারদের কোনো হাত আছে কিনা তা খুঁজে বের করা কঠিন। তবে মজুতদারদের অতৎপরতা সবসময়ই বাজারকে অস্থির করে তোলে। আমদানিকৃত পণ্যের মূল্যবৃদ্ধির জন্য সাম্প্রতিককালে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকেই দায়ী করা হচ্ছে। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতা স্বার্থ সংরক্ষণকারী সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজ বাজার দর পর্যবেক্ষণ করে মূল্যবৃদ্ধিজনিত জনদুর্ভোগের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। এমতো অবস্থায় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্টদের অবহেলিত করেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।